হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো রয়েছো, একদম বিন্দাস রয়েছো। তো এই একটা মজার মুহূর্তে আমি ভিডিওটা তোমাদের সামনে শুরু করতে চলেছি। আজকের ভিডিওতে আমি মূলদ সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওতে আমি মূলদ সংখ্যা নিয়ে পুরো বিস্তারিত একদম ডিটেলে যাব। মূলদ সংখ্যা নিয়ে পুরো ডিটেলে বিস্তারিত আলোচনা করব এর আগের ভিডিওতে, অর্থাৎ নাম্বার সিস্টেমের 2 নম্বর লেকচারে, যেটা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে থাকবে। তো ওইটা দেখে নেবে তোমরা, যারা যারা দেখোনি আগের ভিডিওটা তারা অবশ্যই ওখান থেকে দেখে নেবে। তো ওইখানে আমি ওই ভিডিওর শেষে মূলদ সংখ্যা শুরু করেছিলাম। মূলদ সংখ্যা নিয়ে আমি বেসিক জিনিস জানিয়েছিলাম, বেসিক কিছু বিষয় আমি শিখিয়েছিলাম মূলদ সংখ্যা নিয়ে। তো আজকে আমরা বাকিটা কভার করব পুরো মূলদ সংখ্যা নিয়ে। ওই ভিডিওতে আমি বেসিক কিছু বলেছিলাম, তো ওই বেসিক থেকেই আমরা আজকে ভিডিও শুরু করব। আজকে ভিডিওটা পুরোটাই মূলদ সংখ্যা নিয়ে ডেডিকেটেড হতে চলেছে, তাই কাজে ভিডিওটা খুবই খুবই ইন্টারেস্টিং এবং মজাদার ভিডিও হতে চলেছে। তোমরা অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখে রাখবে, তোমাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। তো যাই হোক, বেশি কথা আমি বলবো না, একদম শুরু করা যাক। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা মানে আমরা কি বুঝি, মানে মূলদ সংখ্যা মানে কি বোঝায়? মূলদ সংখ্যা মানে যেটা বোঝায়, যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ, যে সংখ্যাগুলোকে আমরা কি পি বাই কিউ আকারে লিখতে পারি, সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। অর্থাৎ আমরা একটা ভগ্নাংশ আকারে লিখতে পারি, সেটাই হচ্ছে মূলদ সংখ্যা। একটা ভগ্নাংশ আকারে লিখতে পারি, সেটাই হচ্ছে কি সংখ্যা বন্ধুরা? মূলদ সংখ্যা। যেখানে কিনা অবশ্যই কিউ নট ইকুয়াল টু 0 হতে হবে, যেখানে কিনা অবশ্যই কিউ নট ইকুয়াল টু 0 হতে হবে। একটা ভগ্নাংশ মানে কি? একটা ভগ্নাংশ মানে লব বাই হর। লব বাই হর, ওপরে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে লব অংশ, আর নিচে যে সংখ্যাটা থাকবে সেটা কি অংশ? সেটা হচ্ছে হর বা ডিনোমিনেটর। যাই হোক, এটা ইংলিশ টার্ম, তো যাই হোক। তো হরে অর্থাৎ কিউতে আমি যদি নট ইকুয়াল টু 0 বসাই, তাহলে সেটা মূলদ সংখ্যা হবে। তার মানে ধরো আমি দুটো এক্সাম্পল দিচ্ছি বোঝানোর জন্য, দুটো এক্সাম্পল। ধরো আমি লিখলাম 5/0, আরেক জায়গায় লিখলাম 2/3। তো এবার তোমরা বলো তো কোনটা মূলদ সংখ্যা আর কোনটা মূলদ সংখ্যা নয়? দেখো 5/0, এখানে হরে কি রয়েছে? 0 রয়েছে। আমাদের শর্তটা কি ছিল? শর্ত ছিল কিউ নট ইকুয়াল টু 0। শর্ত ছিল এইটা, কিউ নট ইকুয়াল টু 0, এটা ছিল শর্ত। কিউটাকে 0 হতে হবে না, কিউটাকে আমরা 0 হতে দেব না, কিউটাকে 0 হতে দেব না। অর্থাৎ এই ভগ্নাংশের নিচে, ভগ্নাংশের হর অংশে আমি যদি 0 লিখি, তাহলে সেটা মূলদ সংখ্যা হবে? অবশ্যই না, ডেফিনেটলি নট। এটা কোনোভাবে মূলদ সংখ্যা হবে না যদি আমি কিউ এর জায়গায় 0 লিখি। তো আমি কত লিখেছি? 5/0। তো এটা কি মূলদ সংখ্যা? না, এটা মূলদ সংখ্যা নয়। এটা কি? এটা মূলদ সংখ্যা নয়। এটা 5/0, এটা মূলদ সংখ্যা নয়। এখানে কত আছে? 2/3। দেখো কিউ নট ইকুয়াল টু 0 আছে, অবশ্যই আছে, কিউ নট ইকুয়াল টু 0 আছে। এখানে কিউ কত? 3। 3 তো নট ইকুয়াল টু 0। তো যাই হোক, এটা কি? এটা অবশ্যই একটা মূলদ সংখ্যা হবে, এটা অবশ্যই একটা মূলদ সংখ্যা হবে। এটা হচ্ছে একটা বেসিক একটা পরিচয়। ধরো তোমার পরিচয় কি? প্রথমে তোমার পরিচয় কি থাকবে? তোমার নাম থাকবে। এটা হচ্ছে তোমার বেসিক পরিচয়। সবারই একটা বেসিক পরিচয় আছে, সেটা হচ্ছে কি? তার নাম। সেটা হচ্ছে তার নাম, নামটা হচ্ছে তার বেসিক পরিচয়। তারপর আস্তে আস্তে তার পরিচয় শুরু, আস্তে আস্তে তাকে জিজ্ঞেস করা হয় তোমার এডুকেশন কোয়ালিফিকেশান কি, তারপরে কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, তুমি কোন জায়গায় থাকো, এরকমভাবে আস্তে আস্তে তার পরিচয়টা শুরু হয়, তার ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করা হয়। সেরকমভাবে মূলদ সংখ্যার একটা বেসিক পরিচয় হচ্ছে, মূলদ সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি, যেখানে কিউ নট ইকুয়াল টু 0। সুতরাং এর ওপর আমি দুটো এক্সাম্পল নিয়েছি, সেখান থেকে আমরা বুঝলাম 5/0 এটা মূলদ সংখ্যা নয়, আর 2/3 এটা অবশ্যই মূলদ সংখ্যা।
কারণ এখানে কিউ নট ইকুয়াল টু 0 আছে, তাই এটা ছিল একদম বেসিক পরিচয়। আস্তে আস্তে এরও পরিচয় শুরু হবে, ঠিক আছে, আস্তে আস্তে এরও পরিচয় শুরু হবে। এটা ছিল একদম বেসিক পরিচয়, তোমার নামের মতনই এটা মূলদ সংখ্যার একটা বেসিক পরিচয়। এরপর আস্তে আস্তে পরিচয় শুরু হবে। এবার আমরা জানবো তোমার এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ আমরা এখানে জানবো মূলদ সংখ্যার আরেকটা বৈশিষ্ট্য, আরেকটা ক্যারেক্টার জানবো, ঠিক আছে। আস্তে আস্তে মূলদ সংখ্যার পরিচয় শুরু হবে। তো যত পরিচয় আমরা জানবো তত আমরা মূলদ সংখ্যার একদম ডিটেলে চলে যাব, ঠিক আছে। তো মূলদ সংখ্যার এটা ছিল একদম বেসিক পরিচয়। এরপর আরেকটা পরিচয় শুরু হচ্ছে, সেখানে বলা আছে যে আমি এখানে লিখছি এবং আমি বোর্ডের মধ্যে যা লিখব তোমরা কি করবে সেটা অবশ্যই তোমরা খাতায় লিখে রাখবে। তোমরা নোট খাতায় বলো বা তোমরা যে খাতায় অঙ্ক করছো সেখানেও লিখে রাখবে। লিখে রাখার পর সেটা আলাদা একটা নোট খাতা তৈরি করবে বা একটা আলাদা ফেয়ার খাতা তৈরি করবে, তো সেখানে লিখে রাখবে আমি বোর্ডের মধ্যে যা লিখছি, ঠিক আছে। সব গুরুত্বপূর্ণ তথ্য বা ইনফরমেশন আমি দিচ্ছি, এগুলো সব তোমরা খাতার মধ্যে লিখে রাখবে, ঠিক আছে। তাহলে দেখবে তোমাদের কাছে অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। আমি যা লিখছি বোর্ডের মধ্যে তোমরা যদি তাই লেখো তোমাদের কাছে অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। আমি এইটুকু 100% কেন 200% গ্যারান্টি দিয়ে বলতে পারি এইটুকু। তো যাই হোক, তো মূলদ সংখ্যার একটা বেসিক পরিচয় আমরা জেনে গেছি যে মূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে অবশ্যই কিউ নট ইকুয়াল টু 0 হতে হবে। আচ্ছা, তো এবার মূলদ সংখ্যার একটা পরিচয় শুরু হচ্ছে, সেটা কি, সেটাকে এখানে বলা হচ্ছে কি সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। আমি সরে যাচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে নিয়ে এই কথাটা লিখে রাখো তোমরা খাতায়। সকল পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা। আচ্ছা বন্ধুরা, পূর্ণ সংখ্যা মানে কি? পূর্ণ সংখ্যা মানে কি? পূর্ণ সংখ্যা মানে ওখানে কি কি থাকে, মানে কোন সংখ্যাগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলে থাকি? সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে কোনগুলো? এই 1, 2, 3, 4, 5, 6 শেষ আছে, এর কোনো শেষ কিন্তু নাই, শেষ নাই। এগুলোকে বলা হচ্ছে কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। এগুলোকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এগুলোকে বলা হচ্ছে কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। আচ্ছা বন্ধুরা একটু দাঁড়াও, একটু নয়েস আসছে, তো একটু 1 সেকেন্ড দাঁড়াও তোমরা। আচ্ছা একটুখানি নয়েজ আসছিল, বাইরে থেকে সাউন্ড আসছিল, তো ওটা ঠিক করতে গেছিলাম। তো যাই হোক, তো স্বাভাবিক সংখ্যা মানে 1, 2, 3, 4, 5, 6 এর 7, 8, 9 এর কোনো শেষ আছে? শেষ কিন্তু নেই, শেষ নেই, অসীম চলতেই থাকছে, এটা কোনো শেষ নেই। এগুলোকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর নেগেটিভ নাম্বার মানে কি? -1, -2, -3, -4, -5 এরও কিন্তু শেষ আছে, এরও কিন্তু কোনো শেষ নেই। এই স্বাভাবিক সংখ্যা, এই নেগেটিভ নাম্বার আর মাঝে কি আছে? 0। স্বাভাবিক সংখ্যা, নেগেটিভ নাম্বার আর এই 0, এগুলোকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, নেগেটিভ নাম্বার, 0 এগুলোকে একসাথে বলা হচ্ছে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এগুলোকে একসাথে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, এইটুকু ক্লিয়ার? পূর্ণ সংখ্যা মানে কি? এই স্বাভাবিক সংখ্যা, নেগেটিভ নাম্বার আর মাঝে আছে 0, এই পুরো টোটালটাকে একসাথে বলা হচ্ছে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এর মধ্যে স্বাভাবিক সংখ্যাকে, স্বাভাবিক সংখ্যা মানে কি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 মানে কি? এগুলো পজিটিভ নাম্বার, ধনাত্মক সংখ্যা। তো এই স্বাভাবিক সংখ্যাগুলোকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। কি বলা হয়? ধনাত্মক পূর্ণ সংখ্যা। কি বলা হয় বন্ধুরা? ধনাত্মক পূর্ণ সংখ্যা। এগুলোকে বলা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা।
আর এই নেগেটিভ নাম্বার মানে কি এগুলো কি সংখ্যা? ঋণাত্মক সংখ্যা। তাই এগুলোকে বলা হয় কি সংখ্যা? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এগুলোকে বলা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, আর যে জিরো এটা পূর্ণ সংখ্যায় আমরা বলতে পারি, কারণ জিরো এমন একটা সংখ্যা যেটা পজিটিভ হতে পারে না আবার নেগেটিভ হতেও পারে না। জিরো এমন একটা সংখ্যা যেটা পজিটিভও হয় না আবার কি যেটা পজিটিভও সম্ভব না আর নেগেটিভও সম্ভব না। জিরো এমন একটা সংখ্যা যেটা ধনাত্মকও হয় না ঋণাত্মকও হয় না। তাহলে জিরোকে আমরা কি বলবো? আমরা নর্মালি এটাকে পূর্ণ সংখ্যাই বলবো। ঠিক আছে, আচ্ছা ওকে। তো পূর্ণ সংখ্যা মানে কি জেনে গেছি। তো এইখানে এই গ্রুপে যত পূর্ণ সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 -1 -2 -3 চলতেই থাকছে, এর কোনো শেষ নেই, অসীম, এমনকি ইনফ্যাক্ট জিরো। এই পুরো পূর্ণ সংখ্যার গ্রুপটাই মূলদ সংখ্যা। অর্থাৎ সমস্ত পূর্ণ সংখ্যা সমস্ত পূর্ণ সংখ্যা কি সংখ্যা? মূলদ সংখ্যা। সমস্ত পূর্ণ সংখ্যা কি সংখ্যা? মূলদ সংখ্যা। সমস্ত পূর্ণ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। তার মানে বন্ধুরা, আমি যদি 22 লিখি মূলদ সংখ্যা, আমি যদি -240 লিখি মূলদ সংখ্যা। এবার তো প্রশ্ন তো তোমরা জিজ্ঞেস করবে যে আমরা তো জানি মূলদ সংখ্যা মানে যে সংখ্যাগুলোকে p/q আকারে লেখা যায়, যেখানে q নট ইকুয়াল টু 0, তাহলে আমি কি করে বলছি 22 মানে যে পূর্ণ সংখ্যা এগুলো মূলদ সংখ্যা কি করে বলছি? দেখো, তাহলে দেখো 22 মানে কি 22/1। সমস্ত সংখ্যার নিচে কি আছে? 1 আছে। 1-এর নিচে 1 আছে, 2-এর নিচে 1, 3-এর নিচে, 4-এর নিচে, 5-এর নিচে, 6-এর নিচে 1, -1 -2 1 1 1 1 1। সব সংখ্যার নিচে, সমস্ত পূর্ণ সংখ্যার নিচে কি আছে? 1 আছে, 1 আছে। কেউ যদি বলে যে কিছু নেই, তাহলে ভুল। কেন? কিছু নেই মানে কি বোঝায়? কিছু নেই মানে কি বোঝায় আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিই। এটা অনেকে বলে যে ধরো আমি একটা সংখ্যা লিখলাম, ধরো আমি লিখলাম কত, ধরো এখানে লিখছি, ধরো লিখলাম 625। এবার বললাম বলো তো 625-এর নিচে কত আছে? ঠিক আছে, অনেকে বলবে কিছু নেই। কিছু নেই মানে শূন্য, কিছু নেই মানে একটা রসগোল্লা, জিরো, ডাব্বা, জিরো। ঠিক আছে, তা কিছু নেই মানে 625-এর নিচে কিছু নেই মানে 625/0। এটা তো মূলদ সংখ্যা হলো না। কিছু নেই মানে জিরো। ঠিক আছে, কিছু অবশ্যই আছে। কি আছে? 1 আছে। একটাকে আলাদা করে লেখা হয় না, একটাকে আলাদা করে লেখা হয় না। ঠিক আছে, একটাকে আলাদা করে লেখা হয় না। 1 সবার মধ্যে রয়েছে, সব পূর্ণ সংখ্যার মধ্যে 1 রয়েছে। সমস্ত সংখ্যার উৎপাদক 1, সব কিছুর মধ্যে 1 রয়েছে, নাম্বার 1 রয়েছে। আমি যদি বলি 1000, 1000-এর নিচে কত রয়েছে? 1, 1। ঠিক আছে, যদি কিছু না থাকে মানে কি বোঝায়? জিরো। তখন জিরোটাকে আলাদা করে লেখা হয় যে হ্যাঁ 625/0, মানে বোঝাচ্ছে যেটা মূলদ সংখ্যা নয়, মানে বোঝাচ্ছে যে এর নিচে এই হর অংশে কি আছে? জিরো আছে। আলাদা করে বোঝাতে গেলে তখন সংখ্যাটাকে লিখতে হয়। আমি ধরো লিখবো একটা ভগ্নাংশ, আমি ধরো লিখবো 4/5। 4-এর নিচে কত আছে? 5 আছে। 5টাকে লেখার জন্য আমাকে আলাদা করে লিখতে হয়েছে 5। 5টাকে লেখার জন্য আমাকে আলাদা করে লিখতে হয়েছে। যদি কিছু না লিখি, যদি শুধুমাত্র 4 লিখি, তাহলে 4-এর নিচে কত থাকবে? 1 থাকবে, 1। সব পূর্ণ সংখ্যার নিচে কত আছে? 1 আছে। এই বিষয়টা একদম মাথায় ঢুকিয়ে ফেলো। সব পূর্ণ সংখ্যার নিচে কত আছে? 1 আছে। সব পূর্ণ সংখ্যার নিচে কত আছে? কিছু নেই। আমি ভুল বলছি, কিছু নেই। কিছু নেই হবে না, কারণ কিছু নেই মানে কি বোঝায়? জিরো বোঝায়। সব পূর্ণ সংখ্যার নিচে কত? 1। সব পূর্ণ সংখ্যার নিচে কত? 1। সব পূর্ণ সংখ্যার নিচে কত? 1। 625-এর নিচে কত? 1। 1000-এর নিচে কত? 1। 10 ট্রিলিয়নের নিচে কত? 1। 999 নিচে কত? 1। -240 নিচে কত? 1। -132 নিচে কত? 1। সব পূর্ণ সংখ্যার নিচে, অল ওভার সব পূর্ণ সংখ্যার নিচে নাম্বার 1।
নাম্বার 1। ওকে, আচ্ছা, তো চলো এটুকু ক্লিয়ার যে সকল পূর্ণ সংখ্যায় কি সংখ্যা? মূলদ সংখ্যা। কারণ আমরা সকল পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে লিখতে পারি। ভগ্নাংশ আকারে লিখলে নিচে কত আসবে? ভগ্নাংশ আকারে লিখলে নিচে 1 আসবে। সব পূর্ণ সংখ্যাকে, সমস্ত ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, আস্তে আস্তে সব জানবে। ইংলিশ টার্মগুলো জানা দরকার, এখন না হলেও পরে জানা দরকার, ঠিক আছে? তো যাই হোক, তো সকল পূর্ণ সংখ্যাকে আমি যদি ভগ্নাংশ আকারে লিখি তাহলে নিচে অর্থাৎ হর অংশে অর্থাৎ p/q, এখানে কিউ অংশে কত আসবে? 1 আসবে। সকল পূর্ণ সংখ্যাকে আমি যদি ভগ্নাংশ আকারে লিখি নিচে কত আসবে? 1 আসবে। নিচে 1 আসা মানে কি? নিচে 1 আসা মানে কি বন্ধুরা? q not equal to 0। নিচে 1 আসা মানে কি? q not equal to 0, q not equal to 0। তাহলে এই শর্তটা হলে কি, এই কন্ডিশন হলে কি হয়? সেটা মূলদ সংখ্যা হয়। ওকে, আশা করি বোঝাতে পেরেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সকল পূর্ণ সংখ্যা কেন মূলদ সংখ্যা হয়। কারণ ওইটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। আমরা সমস্ত পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে লিখতে পারি। যদি ভগ্নাংশ আকারে লিখি তাহলে হর অংশে ডিনোমিনেটর জায়গাটায় কত আসে? 1 আসে। ওকে, আচ্ছা, সকল পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা। এইবার চলো মূলদ সংখ্যা সম্বন্ধে এই দুটো বৈশিষ্ট্য জানলে যথেষ্ট। এবার এই দুটো বৈশিষ্ট্যের ওপরে কত কি যে খেলা আছে, গেম আছে। তোমরা গেম খেলো না, লেভেল থাকে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। তো সেরকম এই মূলদ সংখ্যা সম্পর্কে দুটো রুল, দুটো বৈশিষ্ট্য জানলাম, দুটো নিয়ম জানলাম। এই দুটো বৈশিষ্ট্যের ওপরে অনেক রকম গেম আছে, অনেক রকম লেভেল আছে। তাহলে চলো আস্তে আস্তে আমরা লেভেলটাকে আপগ্রেড করি। চলো একটা গেম খেলবো মূলদ সংখ্যা নিয়ে। এখন একটা গেমটা এখানে হবে খুব মজাদার, খুব ইন্টারেস্টিং গেম হবে, এবং আমি এটা করার জন্য খুবই ইন্টারেস্টেড। আর তোমরা যদি এই টপিকটা বুঝে যাও তাহলে তোমাদের কাছেও এটা ইন্টারেস্টিং লাগবে। পুরো গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা এতটাই ইন্টারেস্টিং। মূলদ সংখ্যার গেম খেলবো আমরা এখন মূলদ সংখ্যার গেম খেলবো। আর লেভেল 1, লেভেল 2, লেভেল 3 করে আর আস্তে আস্তে লেভেলটাকে আপগ্রেড করব। ওকে, চলো মূলদ সংখ্যার গেম স্টার্ট। আমরা এখন খেলবো মূলদ সংখ্যার গেম। মূলদ সংখ্যার গেম। তো প্রথমে থাকছে লেভেল 1। লেভেল 1 দেখো, আমি একটা মূলদ সংখ্যা লিখছি। ধরো আমি লিখলাম, কত হবে মূলদ সংখ্যা? ধরো যে কোনো একটা খুশি, ধরো 2/3 একটা মূলদ সংখ্যা লিখলাম। সাপোজ যে কোনো একটা, পৃথিবীতে তো একটা না, পৃথিবীতে তো অসংখ্য মূলদ সংখ্যা রয়েছে। যাই হোক, তো 2/3 একটা মূলদ সংখ্যা লিখলাম, মনে এসে তাই লিখলাম 2/3। ব্যাপারটাকে একটু বোঝো, একটু মনোযোগ দিয়ে বোঝো, খুব ইন্টারেস্ট লাগবে, একটু মনোযোগ দিয়ে বোঝো, ঠিক আছে? মানে এখন আলাদা করে জানার দরকার নেই, শুধু বুঝলেই হবে। 2/3, ঠিক আছে? এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। কেন? কারণ q not equal to 0 আছে। এই যে কিউটা এখানে থাকে, q not equal to কত? 0 আছে। আচ্ছা, তো একটা কাজ করো, এই যে 2/3 আছে, এই 2/3 এর উপরে আর নিচে 2 দিয়ে গুণ করছি। কি বললাম বন্ধুরা? এই যে 2/3 আছে, এর ওপরে আমি 2 গুণ করছি, নিচেও 2 গুণ করছি, মানে ওপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে কত হবে? 4/6। ঠিক আছে, এবার আমি কি করব? 2/3 ওপরে 3 গুণ করলাম, নিচে 3 গুণ করলাম, তাহলে কত? 6/9। এবার আমি ওপর নিচে 4 দিয়ে গুণ করব। 4, 2 গুণ 4, 3 গুণ 4, 8/12। দাদা এটা কি করছো? এটা তো বারবার তো গুণ করেই যাচ্ছে, কিছু তো আসছে না। অবশ্যই একটা জিনিস আসছে, দারুণ একটা মজাদার জিনিস আসবে। 2 গুণ 5/3 গুণ 5, 5 গুণ করছি, তাহলে 10/15। করতে থাকো। 2 গুণ 6/3 গুণ 6 কত আসে? 12/18। সারা জীবন করলে শেষ হবে না, ঠিক আছে? একবার 6 গুণ, 7 গুণ, 8 গুণ, 9 গুণ, 10 গুণ, 11 গুণ, 12 গুণ, শেষ হবে না, ঠিক আছে? তো যাই হোক, যেটা এখান থেকে
বোঝার জিনিস সেটা হচ্ছে 2/3, 2/3 এটা তো একটা মূলদ সংখ্যা অবশ্যই। 4/6 এটাও মূলদ, 6/9, 8/12 যা আছে সব হচ্ছে মূলদ সংখ্যা, যা আছে সব হচ্ছে মূলদ সংখ্যা। এইবার একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, 4/6 এই যে মূলদ সংখ্যাটা পেয়েছি 4/6 কি করে পেয়েছি? 2/3 সাথে ওপর নিচে 2 গুণ করে পেয়েছি। 6/9 কি করে পেয়েছি? 2/3 সাথে ওপর নিচে 3 গুণ করে পেয়েছি। 8/12 4 গুণ করে পেয়েছি ওপর নিচে। 10/15 ওপর নিচে 5 গুণ করে পেয়েছি। 12/18 ওপর নিচে 6 গুণ করে পেয়েছি। এগুলো সব 2/3 থেকে পেয়েছি, তাই না? এগুলো সব কোথা থেকে পেয়েছি? 2/3। এগুলো সব আমরা 2/3 থেকে পেয়েছি। এগুলো সব আমরা 2/3 থেকে পেয়েছি। একবার 2 গুণ, একবার 3 গুণ, একবার 4, একবার 5 দিয়ে, একবার 6 দিয়ে, একবার 7 দিয়ে, 8 দিয়ে করতে থাকবে, কোনো শেষ হবে না, ঠিক আছে? এগুলো সব আমরা 2/3 থেকে পেয়েছি। তাই বলা হয় একটা মূলদ সংখ্যাকে অবশ্যই সেটা ভগ্নাংশ হতে হবে। 2/3 এটা তো একটা ভগ্নাংশ এবং অবশ্যই এটা মূলদ সংখ্যা। তাই বলা হয় একটা মূলদ সংখ্যাকে অবশ্যই সেটা কি হতে হবে? ভগ্নাংশ হতে হবে। একটা মূলদ সংখ্যাকে অর্থাৎ একটা ভগ্নাংশের ওপর নিচে আমি যদি একই সংখ্যা দিয়ে গুণ করতে থাকি, তাহলে আমি প্রতিবার যে মূলদ সংখ্যাগুলো পাবো, আমরা প্রতিবার কি পেয়েছি? একবার 4/6, একবার 6/9, একবার 8/12, 10/15, 12/18, এরকম প্রতি ক্ষেত্রে আমরা যে মূলদ সংখ্যাগুলো পাবো বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করলে, তাহলে এই মূলদ সংখ্যাগুলো মানে 4/6, 6/9, 8/12, 10/15, 12/18 এগুলো হবে 2/3 সমতুল্য মূলদ সংখ্যা। কি বললাম? সমতুল্য মূলদ সংখ্যা। আচ্ছা, এক সেকেন্ড। আমি একবার 2/3 সাথে ওপর নিচে 2 গুণ করেছি, করে 4/6 পেয়েছি। একবার 6/9, একবার 8/12, একবার 10/15, একবার 12/18 পেয়েছি। এরকমভাবে চলতে থাকবে। তো এগুলো সব কোথা থেকে পেয়েছি? এগুলো সব পেয়েছি 2/3 থেকে। তাই এগুলো হচ্ছে 2/3 সমতুল্য মূলদ সংখ্যা। সমতুল্য মূলদ সংখ্যা 2/3 কি? সমতুল্য মূলদ সংখ্যা। সমতুল্য মূলদ সংখ্যা কেন? কারণ আমরা 4/6, 6/9 মানে এইখানে যে মূলদ সংখ্যাগুলোকে পেয়েছি সেগুলো কোথা থেকে পেয়েছি? সেগুলো আমরা 2/3 থেকে পেয়েছি। সেগুলো আমরা সবই 2/3 থেকে পেয়েছি। কি করে পেয়েছি? একবার আমরা ওপর নিচে 2 গুণ করেছি, করে 4/6, ওপর নিচে 3 গুণ করেছি, ওপর নিচে 4, ওপর নিচে 5, ওপর নিচে 6 গুণ করেছি, ওপর নিচে 7 গুণ, ওপর নিচে 8 গুণ করতে থাকো। এর কিন্তু কোনো শেষ নেই। শেষ আছে? কোনো শেষ নেই। তো একটা মূলদ সংখ্যা থেকে অবশ্যই এটা ভগ্নাংশ হতে হবে। একটা মূলদ সংখ্যা থেকে অবশ্যই সেটা ভগ্নাংশ হতে হবে। তো সেই মূলদ সংখ্যার উপর নিচে মানে লবে ও হর অংশে, লব অংশে ও হর অংশে আমি যদি বিভিন্ন সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করতে থাকি, ঠিক আছে? এরকম না ওপরে আমি 2 গুণ করলাম, নিচে 4 গুণ করলাম, হবে না। একই সংখ্যা দিয়ে ওপর নিচে যদি আমি মাল্টিপ্লাই করতে থাকি, ঠিক আছে? একবার 2 দিয়ে ওপর নিচে করলাম, একবার 3 দিয়ে। তো বিভিন্ন সংখ্যা দিয়ে ওপর নিচে যখন আমি মাল্টিপ্লাই করতে থাকবো, তখন আমার প্রতি ক্ষেত্রে যে মূলদ সংখ্যাগুলোকে পাবো সেগুলো হচ্ছে সবই ওই মূলদের সমতুল্য মূলদ সংখ্যা। ঠিক আছে? আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, আমি এক্সাম্পল দিই, তাহলে আমরা তোমরা অবশ্যই এটাকে একদম সহজে বুঝতে পারবে। ঠিক আছে? এইখানে মূলদ সংখ্যার যে গেমটা আছে, এই গেমটা খুব ইজি।
ওই গেমের মতো না, লেভেল 1 ইজি, লেভেল 2 ইজি, লেভেল 2 কঠিন, লেভেল 3 তার থেকে কঠিন, লেভেল 4 তার থেকে কঠিন, এরকম না। এখানে সব লেভেল একদম ইজি, লেভেল 1 ইজি, লেভেল 2 ইজি, লেভেল 3 সব ইজি, ঠিক আছে। আচ্ছা, তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তো তোমরা সেটা অবশ্যই বুঝতে পারবে। ধরো আমি বার করতে বললাম যে আমি একটা প্রশ্ন লিখছি বা একটা প্রবলেম দিচ্ছি, তো মনে করো যে ধরো 4/5, আচ্ছা 8/10, ঠিক আছে, 12/15, 16/20, 16/20, 20/25, 24/30। আমি কয়েকটা মূলদ সংখ্যা লিখেছি, তো তোমাকে বলতে হবে এই মূলদ সংখ্যাগুলো 4/5 সমতুল্য মূলদ সংখ্যা কিনা। আমি বোর্ডে কিছু মূলদ সংখ্যা লিখেছি, তোমাদের বলতে হবে এই মূলদ সংখ্যাগুলো 4/5 সমতুল্য মূলদ কিনা, এটা তোমাদের চেক করতে হবে। কি করে চেক করব? 4/5 আছে, এর সাথে আমি একবার ওপর নিচে 2 গুণ করব, তাহলে কত আসে? 8/10। 4/5-এর সাথে ওপর নিচে 3 গুণ করব, তাহলে আসে 12/15। 8/10 এসছে, 12/15 এসছে, তুমি তারপরে 4 গুণ করো, 5 গুণ করো, 6 গুণ করো, দেখবে সব চলে আসছে। তার মানে কি 4/5-এর সমতুল্য মূলদ সংখ্যা এগুলো? অবশ্যই, ঠিক আছে। এইভাবে বার করা হয় সমতুল্য মূলদ সংখ্যা। কিচ্ছু না, একটা মূলদ সংখ্যার উপর নিচে আমি একই সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে প্রতি ক্ষেত্রে যদি আমি বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করতে থাকি, তাহলে যে মূলদ সংখ্যাগুলোকে পাবো সেই সব মূলদ সংখ্যা হচ্ছে ওই নির্দিষ্ট মূলদ সংখ্যার কি সমতুল্য মূলদ সংখ্যা। যেমন এখানে 4/5-এর সমতুল্য মূলদ সংখ্যা বার করেছি কি করে? 4/5-এর সাথে একবার ওপর নিচে 2 গুণ করেছি, একবার ওপর নিচে 3 গুণ করেছি, একবার ওপর নিচে 4 গুণ করেছি। তাহলে দেখো সব ক্ষেত্রে যে সংখ্যাগুলো পাচ্ছি সেগুলো সব কোথা থেকে আসছে? 4/5 থেকে আসছে। তো সুতরাং এগুলো সবই হচ্ছে 4/5-এর কি কি সমতুল্য মূলদ সংখ্যা, সমতুল্য মূলদ সংখ্যা। আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়ে গেছে। লেভেল 1 আমাদের ক্লিয়ার, হয়ে গেছে। চলো এবার আমরা চলে যাব লেভেল 2। আচ্ছা, লেভেল 2-তে যাওয়ার আগে আমরা মূলদ সংখ্যা নিয়ে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, আমরা এই পর্যন্ত মূলদ সংখ্যা নিয়ে যে বিষয়গুলো নিয়ে ছোটোখাটো বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, তার উপরে আমরা কিছু কোশ্চেন করব, সেই কোশ্চেনে অ্যান্সার দেবো আমরা, তারপরে আমরা যাব লেভেল 2-তে, ঠিক আছে। আচ্ছা, মূলদ সংখ্যার উপরে আমরা যে ছোটোখাটো বিষয় জেনেছি তার উপরেই কোশ্চেন, একটাও বাইরে নয়, ঠিক আছে। প্রতিটি পূর্ণ সংখ্যায় কি মূলদ? আচ্ছা, প্রতিটি মূলদ কি পূর্ণ সংখ্যা? প্রতিটি মূলদ কি পূর্ণ সংখ্যা? ইয়েস অর নো, ঠিক আছে। আর নাম্বার থ্রি একটা নাম্বার 3-তে একটা অঙ্ক দিচ্ছি, মনে করো হচ্ছে 3/4 5টি
সমতুল্য মূলদ নির্ণয় করতে হবে। 3/4-এর 5টি সমতুল্য মূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো বোর্ডের মধ্যে 3টে কোশ্চেন আমি এনেছি। মূলদ সংখ্যা নিয়ে আমরা এই পর্যন্ত যা যা আলোচনা করলাম সেই বিষয়গুলোর উপরে 3টে কোশ্চেন আমি এনেছি। প্রথমে বলেছে প্রতিটি পূর্ণ সংখ্যায় কি মূলদ সংখ্যা? প্রতিটি পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা? অবশ্যই। তোমরা একটু মনে করে দেখো, মূলদ সংখ্যা নিয়ে যখন আমি বেসিক বিষয় যখন আমি আলোচনা করছিলাম তখন আমি বলেছিলাম যে সকল পূর্ণ সংখ্যায় কি মূলদ সংখ্যা। তাহলে এটা কি হবে? ইয়েস। প্রতিটি মূলদ কি পূর্ণ সংখ্যা? নো নো নো। কেন? কেন না? 2/3 এটা তো মূলদ সংখ্যা। এটা 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 কি? এটা মূলদ সংখ্যা। এটা কি পূর্ণ সংখ্যা? এটা কি পূর্ণ সংখ্যা? না, পূর্ণ সংখ্যা নয়। ঠিক আছে। 4/5 এটা মূলদ সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। তাহলে সব মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা হবে না, কিন্তু সব পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা হবে। 3/4-এর 5টি সমতুল্য মূলদ সংখ্যা নির্ণয় করো। তাহলে করো, একবার উপর নিচে 2 গুণ করো, একবার উপর নিচে 3 গুণ, একবার উপর নিচে 4 গুণ, তারপরে 5 গুণ করবে। 3/4 এর উপরে 2 গুণ করছি, তাহলে কত? 6/8 আসলো। 3/4 3 গুণ করছি, 9/12। 3/4 4 আছে, 12/16। 3/4 দিয়ে 5, 15/20 হয়ে গেল 3/4-এর 5টি সমতুল্য মূলদ সংখ্যা। আশা করি এবার সমতুল্য মূলদ সংখ্যা নিয়ে কনসেপ্টটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার চলে আসছি আমি লেভেল নাম্বার 2। লেভেল 2 জানি না কতগুলো আছে, তো কতে থাকে। তো লেভেল 2-তে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস শিখব, সেটা হচ্ছে দুটো সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা নির্ণয় করা। দুটো সংখ্যা থাকবে, তার মধ্যে মূলদ সংখ্যা নির্ণয় করা। ধরো আমি লিখলাম 2 আর 3, 2 আর 3। এই 2 আর 3-এর মধ্যে মূলদ সংখ্যা আমি নির্ণয় করব। ঠিক আছে, 2 আর 3-এর মধ্যে মূলদ সংখ্যা আমি নির্ণয় করব। ঠিক আছে, এই একটা ফর্মুলা আছে। তো ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে, ধরো যদি দুটো সংখ্যা থাকে এক্স আর ওয়াই, যদি দুটো সংখ্যা থাকে এক্স আর ওয়াই, আমাদের কাজ হচ্ছে এই দুটো সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা বার করতে হবে। তার জন্য ফর্মুলা হচ্ছে কি? ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ডি, তারপরে এক্স প্লাস 2d, তারপরে এক্স প্লাস 3d। ঠিক আছে, ধরো এক্স আর ওয়াইয়ের মধ্যে কটা? এক্স আর ওয়াইয়ের মধ্যে এ সংখ্যক মূলদ সংখ্যা বার করতে হবে। তাহলে এভাবে চলতে থাকবে, শেষ হবে এক্স প্লাস এ ডিতে। ঠিক আছে, এক্স আর ওয়াই দুটো সংখ্যা আছে, এক্স আর ওয়াই দুটো সংখ্যা আছে, তার মধ্যে এ সংখ্যক মূলদ সংখ্যা বার করতে হবে। তো তার জন্য যে ফর্মুলাটা লাগে সেটা হচ্ছে এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d, আর শেষে এক্স প্লাস এডি। এখানে ডিটা কি? ডিটা হচ্ছে এক্স আর ওয়াইয়ের মধ্যে গ্যাপ কতখানি, গ্যাপ দূরত্ব কতখানি, গ্যাপ। এই গ্যাপ নির্ণয় ফর্মুলা আছে। ঠিক আছে, ডি মানে ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস 1। ডি মানে ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস 1। ডিটা হচ্ছে গ্যাপ, দূরত্ব। এই দুটো সংখ্যা এক্স আর ওয়াই, এই দুটো সংখ্যার মধ্যে যখন আমি মূলদ সংখ্যা বার করতে যাব
তো তখন আমাদের লাগে এক্স এর মধ্যে গ্যাপ কতখানি, এই যে ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান, ঠিক আছে। তারপরে এক্স প্লাস ডি, এক্স প্লাস টু ডি, এক্স প্লাস থ্রি ডি করতে করতে ওয়াইয়ের কাছে যেতে থাকবে। এইভাবে বার করা হয় মূলদ সংখ্যা। তো আমাদের এখন কাজ হচ্ছে 2 আর 3-এর মধ্যে মূলদ সংখ্যা বার করা। 2 আর 3-এর মধ্যে মূলদ সংখ্যা বার করা। কটা বার করব? ধরো 5টি মূলদ সংখ্যা বার করব। কটা বার করব? 5টি মূলদ সংখ্যা বার করব। তো প্রথমে কাজ কি? প্রথমে কাজ হচ্ছে ডি নির্ণয় করা। ডি কত? ওয়াই মাইনাস এক্স হয়, তার মানে 3 মাইনাস 2 বাই এন প্লাস 1। আচ্ছা, এন মানে কি? এন মানে হচ্ছে কটা, এন মানে হচ্ছে কটি, ঠিক আছে, কটি। ধরো এখানে এন সংখ্যক বার করতে হবে, তো এখানে এন দিলাম। এন মানে হচ্ছে কটি, কটি মূলদ সংখ্যা বার করব। আমি এখানে 5টা মূলদ সংখ্যা বার করব। তাহলে চলো 5 প্লাস 1, তাহলে 3 মাইনাস 2 1/6, 1/6, ঠিক আছে, 1/6। ওকে, 1/6 চলে আসলো। এবার আমি কি করব? এক্স প্লাস ডি, তার মানে 2, এক্স প্লাস ডি তার মানে কি 2 প্লাস 1/6। এটা হবে মূলদ সংখ্যা। কাদের মধ্যে? 2 আর 3-এর মধ্যে হবে মূলদ সংখ্যা। 2 আর 3-এর মধ্যে হবে মূলদ সংখ্যা। তো 2 প্লাস 1/6 মানে কত আসবে? এটা 13/6। তারপরে এক্স প্লাস 2d, তার মানে 2 প্লাস 2d। এই ডি এর সাথে কত মাল্টিপ্লাই হবে? 2, তাহলে 2 ইন্টু 1/6, ঠিক আছে। এইভাবে আস্তে আস্তে আমরা 5টা মূলদ সংখ্যা বের করতে পারবো। তাহলে চলো 5টা মূলদ সংখ্যা আমরা বের করে ফেলি। এটা মুছে দিচ্ছি। আর এটা অবশ্যই তোমরা খাতায় লিখে রাখবে, এটা কিন্তু ফর্মুলা। যে দুটো সংখ্যা আছে, মনে করো এক্স আছে আর ওয়াই আছে, তো দুটো সংখ্যার মধ্যে আমাকে এন সংখ্যক মূলদ সংখ্যা বার করতে হবে। তো তার জন্য ফর্মুলাটা কি? এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d, এক্স প্লাস 4d করতে করতে যাবে এক্স প্লাস এন ডি, যেখানে ডি মানে কি? ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস 1। এন কি? এন মানে কটা মূলদ সংখ্যা বার করব সেই সংখ্যাটা বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমি মুছে দিচ্ছি, আমি সরে যাচ্ছি, ভিডিওটা পজ করে এটা লিখে নেবে। আচ্ছা, তো 5টি মূলদ সংখ্যা বার করতে বলেছে, তাহলে 5টি মূলদ সংখ্যা বের করে ফেলি এখানে। আচ্ছা, তো 2 প্লাস কত আসছে? এটা 2/6, আর 2/6 মানে কত হয়? 1/3। 2 দিয়ে কাটো, 3 আসে, তাহলে 2 প্লাস 1/3, 3 হবে লসাগু, তাহলে 3 দুগুণে 6 প্লাস 1, তাহলে কত? 7/3। তো 13/6 একটা মূলদ সংখ্যা, 7/3 একটা মূলদ সংখ্যা। 2 প্লাস 3 ইন্টু 1/6, 3 দুগুণে হয় 6টা, তো 2 প্লাস 1/2, 2 লসাগু করো, 4 প্লাস 1, তাহলে কত? 5/2। এটা আরেকটা মূলদ সংখ্যা। এরপরে কত হবে? 2 প্লাস 4 ইন্টু 1/6, এটা কত হবে? 2/3, সেই 2/3, 2 প্লাস 2/3, এটা হবে 8/3, এটা আরেকটা মূলদ সংখ্যা। আর লাস্ট হচ্ছে 2 প্লাস 5 ইন্টু 1/6, মানে 5/6। আমি এটা একেবারে বলছি, 6 লসাগু করলে 12 প্লাস 5 হয় 17/6। তো 5টি মূলদ সংখ্যা বের করে ফেললাম এই প্রসেসে, ওই ফর্মুলা অনুযায়ী। 13/6 কী বেরোলো? 13/6 বেরোলো 5/2, 8/3, 7/3, 17/6। এগুলো সব হচ্ছে 2 আর 3-এর মধ্যে মূলদ সংখ্যা, ঠিক আছে। চলো এবার আমি কিছু অঙ্ক দিই এর ওপর। এবার আমি বললাম
যে 4 আর 5, 4 আর 5-এর মধ্যে মূলদ সংখ্যা বার করবে। ধরো চারটি মূলদ সংখ্যা বার করো 4 আর 5-এর মধ্যে। তোমরা একটা কাজ করবে, তোমরা ভিডিওটা পজ করে আগে অঙ্কটা করবে, করে তারপর আবার উত্তরের সাথে মেলাবে, ঠিক আছে? তো প্রথমে বার করব ডি বাই কটা, 4টি মূলদ সংখ্যা, তাহলে 4 + 1, তাহলে 1/5। ওকে, 4 প্লাস এক্স প্লাস ডি, তার মানে 4 + 1/5, তো 5 লসাগু 20 + 1, তার মানে কত, 21/5। এটা আমাদের প্রথম মূলদ সংখ্যা। তারপর দ্বিতীয়র ক্ষেত্রে হবে এক্স প্লাস 2d, তার মানে 2 × 1/5, 4 + 2/5, 20 + 2, তাহলে 22/5। তারপরে 4 + 3 × 1/5, তার মানে কি 4 + 3/5, এটা হবে 23/5। তারপরে বলো দেখি, লাস্ট 4 + 5 × 1/5, কেটে গেল, তাহলে কত আসছে এটা, 5 নিজে একটা মূলদ সংখ্যা, তাহলে এটা 5ই আসবে, ঠিক আছে? আচ্ছা, এইবার আমার কিছু কথা বলার আছে। দেখো 21/5 এটা মূলদ সংখ্যা, 22/5 মূলদ, 23/5 এটাও মূলদ, 5 এটাও মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা। কিন্তু আমাদের প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে 4 আর 5-এর মধ্যে মূলদ সংখ্যা, 4 আর 5-এর মধ্যে মূলদ সংখ্যা। তো তোমরা নিজেরাই বলো, 4 আর 5-এর মধ্যে কি 5 আছে? নেই। 4 আর 5-এর মধ্যে কি 5 আছে? 5 তো নেই। প্রশ্নটা এটা, 4 আর 5-এর মধ্যে মূলদ সংখ্যা। তো 4 আর 5-এর মধ্যে কি কি পেয়েছি, 21/5, 22/5, 23/5। ও সরি, 4টে বলেছিল, আমি 5 গুণ করলাম কেন, 4 হবে তো, 4/5। ও এটা হবে 24/5। হ্যাঁ ঠিক আছে, 24/5। ওকে, 24/5, ঠিক আছে। আচ্ছা, হয়েছে। তো এইভাবে বেসিক্যালি আমরা দুটো সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা বার করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো 6 আর 7, 6 আর 7-এর মধ্যে বার করব তিনটি মূলদ সংখ্যা, তিনটে বার করো। তাহলে ডি = 7 - 6/n+1। ও n কটা, n হচ্ছে 3 + 1, তাহলে 1/4। তো করো, 6 + 1/4, তাহলে কত, 25/4। 6 + 2 × 1/4, 6 + হাফ মানে কত, 13/2। 6 + 3, 3 × 1/4, তাহলে কত, 6 + 3/4, তার মানে 27/4। 27/4, ঠিক আছে। এগুলো সব হচ্ছে 6 আর 7-এর মধ্যে মূলদ সংখ্যা। এখানে লিখবে, এখানে হবে 25/4, এখানে হবে 13/2, আর এখানে হবে 27/4, ঠিক আছে। 6 আর 7-এর মধ্যে মূলদ সংখ্যা। ওকে, তো দুটো সংখ্যার মধ্যে আমরা এইভাবে এই ফর্মুলা অনুযায়ী আমরা মূলদ সংখ্যা বার করতে পারি, দুটো সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা। এবং এটা খুবই একটা ইন্টারেস্টিং টপিক ছিল এই ভিডিওর, যে দুটো সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা নির্ণয় করা, ঠিক আছে। তো এটা আমরা শিখে গেছি যে দুটো সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা কি করে বার করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা একটু লেভেলটা আপগ্রেড করব।
আচ্ছা, এবার হচ্ছে লেভেল নাম্বার 3। লেভেল নাম্বার 3 হচ্ছে দুটো সংখ্যার মধ্যে, ধরো উদাহরণ অনুযায়ী 2 আর 3, দুটো সংখ্যার মধ্যে বার করব সমতুল্য মূলদ সংখ্যা। একটু আগে করালাম, দুটো সংখ্যার মধ্যে আমি বার করব সমতুল্য মূলদ সংখ্যা। কি করে? এটাও দেখবে ইন্টারেস্টিং। দেখো 2 মানে কি 2/1, আর 3 মানে কি 3/1। তো আমাদের বলেছে সমতুল্য মূলদ সংখ্যা বার করতে হবে, আর কোনো কন্ডিশন দেয়নি, আর কোনো শর্ত দেয়নি। তো যে কোনো ইচ্ছা বার করতে পারি। ধরো 2 তো আর 3, এখানে ধরো আমি করলাম 2 × 5, নিচে 1 × 5, কত আসলো 10/5। এখানে আমি একই 3 × 5, 1 × 5, কত 15/5। অর্থাৎ এইখানে আমি ওপর নিচে যে সংখ্যা দিয়ে গুণ করব, এখানে ওপর নিচে ওই একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 10/5 হলো, আর হলো 15/5। এবার এদের মধ্যে কি কি আছে? এদের মধ্যে কি কি আছে? 11/5 আছে, 12/5 আছে, 13/5 আছে, 14/5 আছে। এগুলো হচ্ছে সব 2 আর 3-এর মধ্যে কি সমতুল্য মূলদ সংখ্যা। এগুলো হচ্ছে 2 আর 3-এর মধ্যে অবস্থিত সমতুল্য মূলদ সংখ্যা। একটা জিনিস খেয়াল করে দেখো এবার, যাদের হরে 5 5 5 5, যাদের ডিনোমিনেটর অংশে বা যাদের হর অংশে একই সংখ্যা রয়েছে, ঠিক আছে, যাদের ডিনোমিনেটর অংশে একই সংখ্যা রয়েছে, এই জিনিসটা একটু অবজার্ভ করবে, এই জিনিসটা একটু পর্যবেক্ষণ করবে। ঠিক আছে, এর উপরও প্রশ্ন আসতে পারে। বলল যে 2 আর 3-এর মধ্যে অবস্থিত এমন কিছু সমতুল্য মূলদ সংখ্যা নির্ণয় করো যাদের হরে 6 থাকবে বা যাদের হরে 7 থাকবে। তখন কি করতে হবে? যদি হরে 6 থাকে তাহলে উপর নিচে 6 গুণ করতে হবে, এখানেও 6 গুণ করতে হবে। যদি হরে 7 থাকে তাহলে উপর নিচে 7 দিয়ে গুণ করতে হবে। এখানে সব কিছুর হরে 5 আছে, তার মানে কি উপর নিচে 5 দিয়ে গুণ করেছি, 2-এর ক্ষেত্রেও আর 3-এর ক্ষেত্রেও 5 দিয়ে গুণ করেছি। ঠিক আছে, এবার আমি এর ওপর আর একটা এক্সাম্পল দিচ্ছি। সেটা হচ্ছে, ধরো 4 আছে আর 5 আছে, 4 আর 5-এর মধ্যে সমতুল্য মূলদ সংখ্যা বার করবে। 4 আর 5-এর মধ্যে তোমরা সমতুল্য মূলদ সংখ্যা নির্ণয় করবে যাদের সবার হরে ধরো 8, সবার হরে কতটা থাকবে? 8 থাকবে। 4 মানে কি 4/1, 5 মানে কি 5/1। তো এখানে আমি কি করব? 8 গুণ করব ওপর নিচে, তাহলে কত হচ্ছে 32/8। আর এখানেও তাই, ওপর নিচে 8 গুণ করব, তাহলে কত 40/8। এবার এদের মধ্যে কি কি আছে? 33/8, তারপর চলে যাও 34/8, তারপরে 35/8, তারপর 36/8, তারপর 37/8, 38/8, 39/8। এগুলো হচ্ছে সব 4 আর 5-এর মধ্যে অবস্থিত সমতুল্য মূলদ সংখ্যা যাদের হরে কত রয়েছে? 8 8 8 8, সবার হরে কত রয়েছে? 8 রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমি এই টপিকের উপরে কিছু কোশ্চেন আমি দিচ্ছি, মোটামুটি 2 থেকে 3টে কোশ্চেন দেব, তারপরে আমি ভিডিওটা শেষ করব। ঠিক আছে, আচ্ছা, তো কোশ্চেন নাম্বার 1, 3 আর 4, এই 3 আর 4-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা বার করো। 3 আর 4-এর মধ্যে 3টে মূলদ সংখ্যা বার করো। খুব ইজি, একদম তাড়াতাড়ি হয়ে যাবে। ডি মানে কত? 4 - 3 বাই 3টে মূলদ সংখ্যা, তো 3 + 1, তো 1/4। তো 3 + 1/4 মানে কত? 7/4 আসে। 3 + 2 × 1/4, তো 3 + 1/2
মানে 7/2 চলে আসে, আর 3 যোগ 3 ইন্টু 1/4 মানে 3 যোগ 3/4, তাহলে 15/4 হয়ে গেল। 3 আর 4-এর মধ্যে 3টে মূলদ সংখ্যা। ওকে, আচ্ছা এবারে কোশ্চেন নাম্বার 2। 1/3 আর 2/5 এর মধ্যে 3টে মূলদ সংখ্যা বার করো। 1/3 ও 2/5 3টে মূলদ সংখ্যা বার করো। খুব ইজি। ডি কত হবে? 2/5 মাইনাস 1/3 বাই 3টে আছে, তো 3 + 1, তো এটা বিয়োগ দিলে কত হয়? 15 লসাগু হবে। তো 6 মাইনাস 3 5 হচ্ছে বাই 4, তো 1/15 ইন্টু 4টাকে উল্টে দিতে হবে, তাহলে 1/4 মানে 1/60। 3টে মূলদ সংখ্যা, তাহলে 1/3 প্লাস 1/60, তাহলে 60 হবে লসাগু, তাহলে 20 + 1 21/60। 1/3 প্লাস 2 ইন্টু 1/60, তাহলে 1/3 প্লাস কত হবে? এটা 30, 1/30, 30 হবে লসাগু, তাহলে 10 + 1 কত? 11/30। লাস্টেরটা কত হবে? লাস্টেরটা হবে 1/3 প্লাস 3 ইন্টু 1/60 মানে কত হচ্ছে? 20, তাহলে 1/3 প্লাস 1/20, 1/3 প্লাস 1/20। আচ্ছা, তো এটা ক্যালকুলেট করো। 1/3 প্লাস 1/20, এটা আমি একেবারে করে দিচ্ছি। এখানে হবে 60 হবে লসাগু, তাহলে 20 3 23, 23/60, 23/60। ওকে, আর লাস্ট হচ্ছে 1/3 আর 1/2। লাস্ট হচ্ছে 1/3 আর 1/2, কোশ্চেন নাম্বার 3। 3টে মূলদ সংখ্যা, তাহলে এখানে চলে যাবে 1/3 আর 1/2, তাহলে 1/2 মাইনাস 1/3, নিচে 4 থাকবে, তো ওপরে হবে 6 লসাগু। ঠিক আছে, ওপরে 6 লসাগু হবে, তাহলে কত থাকবে? 3 মাইনাস 2 ইন্টু 1/4, তাহলে 1/6 ইন্টু 1/4 মানে 1/24, তাহলে 1/3 প্লাস 1/4 1/24, 24 হচ্ছে লসাগু, তাহলে 8 + 1 9/24। ঠিক আছে, এবার 1/3 প্লাস 2 ইন্টু 1/24 12, তাহলে 1/3 প্লাস 1/12 মানে 12 হবে লসাগু, তাহলে 4 + 1 তাহলে হবে 5/12। আর আরেকটা যে কোনো ধরো 10/24, 11/24, যে কোনো আরেকটা। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওতে আমি মূলদ সংখ্যা নিয়ে বেশ কিছু বিষয় আমি আলোচনা করেছি। মূলদ সংখ্যা নিয়ে বিস্তারিত ডিটেলের বেশ কিছু বিষয় আলোচনা করেছি, আরও কিছু আলোচনা করা বাকি আছে। ঠিক আছে, মোটামুটি মনে করো পরের ভিডিওতে গিয়েই মূলদ সংখ্যা শেষ হয়ে যাবে, পরের ভিডিওতে গিয়েই মূলদ সংখ্যা শেষ হয়ে যাবে। আমি যেহেতু ডিটেলে করাচ্ছি, তো সেখানে একটু সময় লাগছে। ডোন্ট ওরি, মূলদ সংখ্যা নিয়ে যখন পুরো ডিটেলে আলোচনা করে যখন পুরো মানে মূলদ সংখ্যাটা পুরো শেষ হয়ে যাবে, তখন তোমাদের কাছে মূলদ সংখ্যা নিয়ে কোনো ডাউট থাকবে না। ঠিক আছে, আর এই ভিডিওটা তোমরা অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং অবশ্যই কমেন্ট করে জানিও যে টপিকগুলো তোমরা বুঝতে পেরেছো কি না অবশ্যই। এবং সর্বোপরি বলতে চাই, আমাদের চ্যানেলের সদস্যই পাশে থাকবে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন এরকম ডেইলি ভিডিও পাওয়ার জন্য, ডেইলি লেসন পাওয়ার জন্য, ডেইলি সেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই।